আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। নিহত হয়েছেন খামেনি, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানের। সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিশোধে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। খামেনিকে হত্যা মানে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা, পেজেশকিয়ান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল। ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে আইআরজিসি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অভাবনীয় এবং যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার আকস্মিক প্রাণহানির খবর এবং এর ফলশ্রুতিতে দেশটিতে ঘোষিত ৪০ দিনের দীর্ঘ রাষ্ট্রীয় শোক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং সংবাদমাধ্যমগুলো অত্যন্ত ভারাক্রান্ত পরিবেশে এই সংবাদটি নিশ্চিত করেছে, যা মুহূর্তের মধ্যেই সারা বিশ্বে এক ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। ইরানের সংবিধান এবং শাসন ব্যবস্থায় সর্বোচ্চ নেতার পদটি কেবল একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং এটি রাষ্ট্রের মতাদর্শগত, সামরিক এবং আধ্যাত্মিক দিকনির্দেশনার মূল কেন্দ্রবিন্দু। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর থেকে যিনি এই পদে আসীন ছিলেন, তার এই আকস্মিক বিদায়ে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ওপর নতুন নেতা নির্বাচনের এক বিশাল দায়িত্ব এসে পড়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি বিশেষ কাউন্সিল গঠন করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। দেশ জুড়ে সরকারি ভবন, স্কুল, কলেজ এবং প্রধান সড়কগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে নিয়মিত সম্প্রচার বন্ধ রেখে শোকের আবহ সঙ্গীত বাজানো হচ্ছে। এই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ইরানি জনগণের জন্য তাদের ঐক্যের প্রতীক এবং ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা নির্ধারণের একটি সন্ধিক্ষণ। আন্তর্জাতিক সম্প্রদায় অত্যন্ত গভীরভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ ইরানের যে কোনো অভ্যন্তরীণ পরিবর্তন বৈশ্বিক জ্বালানি বাজার, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের মতো সংস্থাগুলো এই সংবেদনশীল সময়ে সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের এই বিশাল পরিবর্তনের বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, কারণ আপনাদের সুচিন্তিত বিশ্লেষণ আমাদের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করে। এই শোকের সময়টিতে ইরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এক স্থিরতা নেমে এসেছে। ব্যবসা বাণিজ্য সীমিত পরিসরে চলছে এবং লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে তাদের আবেগ প্রকাশ করছেন, যা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে সম্প্রচারিত হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক ঘটনার পরপরই সমগ্র অঞ্চলে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ সর্বোচ্চ নেতার প্রাণহানির ঘটনার তীব্র প্রতিবাদ এবং প্রতিশোধ হিসেবে ইরান ইতোমধ্যেই বড় ধরনের পাল্টা সামরিক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তাদের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে এই সামরিক অভিযান পরিচালনা করছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করছে। আধুনিক ভূ-রাজনীতিতে এ ধরনের সামরিক প্রতিক্রিয়া কেবল শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি গভীর কৌশলগত বার্তা প্রদান করে। ইরান এই হামলার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ জনগণকে যেমন আশ্বস্ত করার চেষ্টা করছে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের সামরিক সক্ষমতার বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরছে। এই পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বহু আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে এবং অনেক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থায় একটি বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপ একটি সুচিন্তিত রণকৌশলের অংশ, যেখানে তারা সরাসরি সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে একটি নির্দিষ্ট মাত্রার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।
তবে এই ধরনের পাল্টাপাল্টি আঘাতের সবচেয়ে বড় ঝুঁকি হল মিসক্যালকুলেশন বা ভুল হিসাব নিকাশ, যা যে কোনো মুহূর্তে একটি আঞ্চলিক যুদ্ধকে বৈশ্বিক সংঘাতের রূপ দিতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইতোমধ্যেই এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে এবং পরাশক্তিগুলো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তেজনা প্রশমনের জোর প্রচেষ্টা চালাচ্ছে। দর্শক, আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই ভূ-রাজনৈতিক বিশ্লেষণগুলো দেখছেন এবং পছন্দ করছেন, তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে পারেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মিস না হয়। আধুনিক সমরাষ্ট্রের এই যুগে প্রযুক্তির ব্যবহার পরিস্থিতির এই চরম অবনতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক অত্যন্ত আবেগঘন এবং কঠোর ভাষায় দেওয়া ভাষণে বলেছেন যে তাদের সর্বোচ্চ নেতাকে টার্গেট করার এই ঘটনাটি কেবল একটি দেশের উপর আঘাত নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। তার এই বক্তব্যটি আন্তর্জাতিক কূটনীতি এবং ধর্মীয় মেরুকরণের ক্ষেত্রে একটি বিশাল প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার এই বক্তব্যের মাধ্যমে মূলত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC-ভুক্ত দেশগুলোকে এবং বিশ্বের অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করার চেষ্টা করছেন। এটি একটি অত্যন্ত সুপরিচিত ভূরাজনৈতিক কৌশল, যেখানে জাতীয় সংকটকে একটি বৃহত্তর মতাদর্শিক এবং ধর্মীয় আবেগের সাথে যুক্ত করে আঞ্চলিক সমর্থন আদায়ের চেষ্টা করা হয়। তার এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি এবং সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, কারণ অনেক দেশই সরাসরি কোনো সামরিক ব্লকে যুক্ত হতে চায় না, আবার একই সাথে অভ্যন্তরীণ জনগণের আবেগের কারণে এই ঘটনার নিন্দাও জানাতে বাধ্য হচ্ছে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভাজনকে আরও স্পষ্ট করে তোলে এবং পশ্চিমা দেশগুলোর সাথে মুসলিম বিশ্বের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অত্যন্ত সতর্কতার সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পেজেশকিয়ানের এই বক্তব্যটি কেবল একটি রাজনৈতিক হুঙ্কার নয়, বরং এটি ইরানের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি সুস্পষ্ট ইঙ্গিত, যেখানে তারা তাদের মিত্র এবং প্রক্সি গোষ্ঠীগুলোকে আরও বেশি সক্রিয় করার যৌক্তিকতা তুলে ধরছে। দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী সংবাদ নিয়মিত পেতে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই বক্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে এবং সাধারণ মানুষ বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের মতামত তুলে ধরছেন, যা ডিজিটাল যুগে জনমত গঠনের এক অন্যতম প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সবার দৃষ্টি OIC এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর দিকে। তারা এই সংকটময় পরিস্থিতিতে কী ধরনের আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করে তার ওপর ভিত্তি করেই আগামী দিনের কূটনৈতিক সমীকরণ নির্ধারিত হবে। এদিকে ইরানের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাদের প্রাথমিক পরিসংখ্যান ও বিবৃতি প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বা IDF জানিয়েছে যে তারা তাদের অত্যাধুনিক বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম ব্যবহার করে ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থাতেই সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এত বিপুল সংখ্যক প্রজেক্টাইলের কারণে কিছু কিছু ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা বলয় ভেদ করে নির্দিষ্ট কিছু সামরিক এবং কৌশলগত স্থাপনায় আঘাত এনেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় বেসামরিক এলাকায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কিছু অবকাঠামোগত ক্ষতি সাধিত হয়েছে। আধুনিক যুগের এই ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধে আক্রমণকারী এবং আক্রান্ত উভয় পক্ষই নিজেদের সুবিধা অনুযায়ী তথ্য উপস্থাপন করে থাকে, তাই প্রকৃত ক্ষতির পরিমাণ যাচাই করা স্বাধীন গণমাধ্যমগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর এবং এর সীমাবদ্ধতাগুলো কি তা নিয়ে সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা এখন নতুন করে বিশ্লেষণ করছেন, যা ভবিষ্যতের সামরিক প্রযুক্তি এবং বৈশ্বিক অস্ত্র ব্যবসায়ের ক্ষেত্রেও একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। দর্শক, আপনারা এই চ্যানেলটিতে সবসময় বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পেয়ে থাকেন, তাই আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। কমেন্ট সেকশনে আপনাদের চিন্তাভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর এবং এর সীমাবদ্ধতাগুলো কি তা নিয়ে সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা এখন নতুন করে বিশ্লেষণ করছেন, যা ভবিষ্যতের সামরিক প্রযুক্তি এবং বৈশ্বিক অস্ত্র ব্যবসায়ের ক্ষেত্রেও একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। সবচেয়ে চাঞ্চল্যকর এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে বেশি উদ্বেগ সৃষ্টিকারী খবরটি এসেছে ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGCর একটি সাম্প্রতিক দাবি থেকে।
যেখানে তারা উল্লেখ করেছে যে এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় 200 মার্কিন সেনা হতাহতের শিকার হয়েছে। এই দাবিটি যদি আংশিকভাবেও সত্য হয়ে থাকে তবে এটি হবে সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূ-রাজনৈতিক এসক্যালেশন বা সামরিক উত্তেজনার ঘটনা, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি এই আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন ইরাক, সিরিয়া, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে আমেরিকার একাধিক কৌশলগত সামরিক ঘাঁটি রয়েছে, যা সবসময়ই অত্যন্ত উচ্চ নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। আইআরজিসির এই দাবির পর পেন্টাগন এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিশদ পরিসংখ্যান দেওয়া না হলেও তারা বিষয়টিকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে অনেক সময় যুদ্ধাবস্থায় শত্রুপক্ষের মনোবল ভেঙে দেওয়ার জন্য এবং নিজের দেশের সাধারণ মানুষের মধ্যে বিজয়ের মানসিকতা তৈরি করার জন্য এ ধরনের সাইকোলজিক্যাল অপারেশন বা মনস্তাত্ত্বিক প্রচারণার আশ্রয় নেওয়া হয়। তবে এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন উপগ্রহ চিত্র এবং গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করছে। এই খবরটি প্রকাশ হবার সাথে সাথেই বিশ্ব শেয়ার বাজার এবং আন্তর্জাতিক তেলের বাজারে এক বিশাল অস্থিরতা দেখা দিয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাসরি কোনো সামরিক পদক্ষেপে যায় তবে গালফ অঞ্চল দিয়ে বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। মার্কিন প্রশাসন সাধারণত তাদের সেনাদের যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং তারা এর চূড়ান্ত জবাব দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে থাকে। এই মুহূর্তে ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি বা গোপন কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি শান্ত করার জন্য ওমান, কাতার এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পুরো বিশ্ব এখন এক অজানা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ এই একটি দাবি পারে পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে।